হাই হ্যালো সবাইকে। ক্লাস 12 তোমাদের জন্য আজকে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ চ্যাপ্টারটার একটা অংশ, যেখানে অবকল বা অন্তর্কল নির্ণয়, ত্রুটি নির্ণয়, আসন্ন মান নির্ণয় এই বিষয়গুলো থাকবে, সেই নিয়ে একটা কম্প্যাক্ট ভিডিও বানাচ্ছি। তোমরা এই ক্লাসটা ভালো করে দেখো। তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেন যদি এমসিকিউতে উড়ে আসে একটা দুটো, তাহলে কিন্তু তোমরা হ্যান্ডেল করতে পারবে আজকের এই ভিডিওটা দেখার পরে, ঠিক আছে? তো চলো আমরা প্রথম টপিক অবকল বা অন্তর্কল নির্ণয় থেকে শুরু করি। আচ্ছা, অবকল বা অন্তর্কল বলতে কি বুঝবে দেখো, বেশি থিওরিটিক্যালি তোমরা যাবে না। আমরা এখন এই যে সিরিজটা আমরা চালাচ্ছি, ওয়ান শটের সিরিজ, এই যে ওয়ান শটের সিরিজ, এই যদিও এই চ্যাপ্টারটা ওয়ান শটে শেষ হবে না, আরও একটা ভিডিও কি দুটো ভিডিও লাগবে। তো যাই হোক, এই সিরিজের মধ্যে আমরা কিভাবে ম্যাথসগুলো শিখছি, এক্সাম ওরিয়েন্টেড অর্থাৎ অ্যাপ্লিকেশন বেসিসে। তাই অবকল বা অন্তর্কল নির্ণয় এটাকে আমরা অ্যাপ্লিকেশন বেসিসে শিখব। জাস্ট দেখে নাও, যদি একটা অপেক্ষক থাকে y ইজ ইকুয়াল টু এফ এক্স, তোমরা তো জানো, এওডি করেছো, y ইজ ইকুয়াল টু এফ এক্স এর গল্প সবই জানো, আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম। তো এই যে অপেক্ষকটা, এই অপেক্ষকটাকে আমি কনসিডার করছি, এবং dy আর dx, এই যে দুটো জিনিস, এই যে দুটো বস্তু, এই বস্তুগুলো হলো, এটা হচ্ছে y এর অবকল বা অন্তর্কল, ঠিক আছে? y এর ডিফারেন্সিয়াল, আর এটা হচ্ছে আমাদের x এর ডিফারেন্সিয়াল। এইটুকু মনে থাকবে, মনে থাকলেই হবে। x এর ডিফারেন্সিয়াল, তাহলে x এর ডিফারেন্সিয়াল dx আর y এর ডিফারেন্সিয়াল হচ্ছে dy, ঠিক আছে? এটা হচ্ছে অবকলের গল্প। এবার কি করে নির্ণয় করতে হয় দেখো, অবকল নির্ণয় করার ক্ষেত্রে তোমরা দেখবে y ইজ ইকুয়াল টু এফ এক্স ফাংশানে তোমাদের সবসময় y এর অবকল নির্ণয় করতে হবে। তো y এর অবকল হচ্ছে এফ ড্যাশ এক্স ডিএক্স, এটা হচ্ছে y এর অবকল। এবার এই যে গল্পটা আমি বললাম, এটা একটা এক্সাম্পলের বেসিসে, মানে একটা এক্সাম্পল দিয়ে একটু বুঝে নেওয়া যাক। দেখো, তোমাদের যদি কোশ্চেনে ধরো এরকম একটা ফাংশন দিয়ে দিল, কোশ্চেনে দিয়ে দিল কি, একটা এক্সাম্পলের প্রথম অঙ্ক, এক্স স্কোয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2, এর অবকল নির্ণয় করো। এর অবকল বা অন্তর্কল বা ডিফারেন্সিয়াল যাই বলুক না কেন, সেটা নির্ণয় করতে হবে। কি করবে তোমরা, না এই যে ফাংশনটা দেওয়া আছে, এটা এক্স এর তো একটা ফাংশন, এটাকে ধরে নেবে কি, লেট y is equal to fx is equal to x square plus 2, y is equal to fx আমরা জানি, এবং এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমরা গিভেন ফাংশনটাকে ধরে নেব, ঠিক আছে? তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব দেখো, প্রথম স্টেপ, এই যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভ বের করব, আর ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে? বোথ সাইড আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু, এর ডেরিভেটিভ করো তোমরা, এটাকে তোমরা এক্স ভেবে নাও, তাহলে রুট এক্স এর ডেরিভেটিভ হবে 1/2 রুট এক্স, আর ওটা তো এক্স ছিল না, ওটা ছিল এক্স স্কোয়ার প্লাস 2, তাই জন্য এর ডেরিভেটিভ দিয়ে গুণ করে দাও। এক্স স্কোয়ার প্লাস 2 এর ডেরিভেটিভ কত হবে, 2x, ওকে? 2x আর এর ডেরিভেটিভ 0, তাহলে 2x। তো তোমরা ডেরিভেটিভ করা জানো, তাই জন্য আমি আর ভেঙে ভেঙে করছি না, বেশ ভালো। এবার 2 আর এই 2 কেটে যাবে, তাহলে এক্স বাই এক্স স্কোয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2, আমরা ডেরিভেটিভ করলাম, করে আমরা এই জিনিসটা বের করলাম। আচ্ছা, অতএব y ইকুয়াল টু, আমরা যেটা ধরেছিলাম, এই যে বিষয়টা এক্স স্কোয়ার প্লাস 2 এর অবকল হলো, ডেরিভেটিভ করলে অবকল এবার লিখবো। অবকলটা কি কি লিখেছিলাম আমরা, dy ইজ ইকুয়াল টু কি হবে, এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে অবকল হলো, অবকল কি হবে, dy ইকুয়াল টু, আমরা কি লিখবো, এফ ড্যাশ এক্স ডিএক্স। এফ ড্যাশ এক্স এর জায়গায় আমরা কি লিখবো, এফ ড্যাশ এক্স এর মান এটা বেরিয়েছে আমাদের, এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2, এটা এর সাথে সাথে আমরা ডিএক্স করে দেবো। তো এই যে এপারের অংশটা, এটাই হচ্ছে আমাদের গিভেন ফাংশনের অবকল, ঠিক আছে? এবং সেটাকে আমরা ডিনোট করছি কি দিয়ে, ডিওয়াই দিয়ে, আর ডিওয়াই এর ফর্মুলা কি, এফ ড্যাশ এক্স ডিএক্স। তো আশা করা যায় এই জিনিসটা বোঝা গেছে। তো এইভাবে যে কোনো অবকল নির্ণয় করার অঙ্কে যদি দেয়, দেওয়ার চান্স খুবই কম, বাট যদি দেয় তোমরা এইভাবে করবে, প্রথম স্টেপে তার ডেরিভেটিভ নির্ণয় করবে, ধরে নেবে একটা ফাংশন হিসেবে, তারপর তার ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভটা বের করার পরে কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করে দেবে, ডিওয়াই ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডিএক্স, এটা হচ্ছে আমাদের অবকল।
আশা করা যায় এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে। তো এরকমভাবে তোমরা যত অঙ্ক তোমরা টেস্ট পেপারে বা বইয়ে পাবে সেটা কিন্তু এইভাবে করতে হবে, ঠিক আছে? তো এটা হলো আমাদের প্রথম টাইপ। এবার দ্বিতীয় টাইপের অঙ্ক আমরা করব ত্রুটি নির্ণয় করা, ঠিক আছে? ত্রুটি নির্ণয় করার অঙ্ক দেখে নেবো, কিন্তু তার আগে তোমাদের এসএন দে বইতে না দুটো অঙ্ক দেওয়া আছে অবকল নির্ণয় করার, সেটা আমি তোমাদেরকে এইচডব্লিউ দিয়ে যাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই করবে, হ্যাঁ? করে কিন্তু আমাকে পসিবল হলে কমেন্টে জানাবে। একটা হচ্ছে আমাদের লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4, এই যে ফাংশনটা আছে এই ফাংশনের অবকল, আর একটা হচ্ছে আমাদের লগ অফ cos x। খুবই সহজ, ঠিক আছে? জাস্ট ডেরিভেটিভ করে দিয়ে পাশে dx বসিয়ে দিলে এটা অবকল বেরিয়ে যাবে। তো এই যে বিষয়টা, এই দুটো অবকল তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে অবকল নির্ণয় করাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা ত্রুটি নির্ণয় করাটা একটু দেখে নিই, চলো। আচ্ছা, এবার আমরা ত্রুটি নির্ণয়ের অঙ্ক কিছু করে নেব। তার আগে একটা জিনিস ছোট্ট করে বলে দিই ত্রুটি বিষয়টা কি। দেখো, এক্স এর ত্রুটি সবসময় মনে রাখবে, এক্স এর ত্রুটি হবে ডেল এক্স, ঠিক আছে? বেশ। আচ্ছা, এইটাকে বলা হবে অ্যাবসলিউট এরর। কি বলবো? অ্যাবসলিউট এরর। তাহলে প্রথমে একটা জিনিস হয় অ্যাবসলিউট এরর বা পরম ত্রুটি। অ্যাবসলিউট এরর, যেটাকে বলা হয় পরম ত্রুটি, সেটাই হচ্ছে আমাদের ডেল এক্স। অবশ্যই অঙ্ক করার মাধ্যমে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, বাট টার্মিনোলজিগুলো একটু জেনে রাখো, ঠিক আছে? তো দেখো, অ্যাবসলিউট এরর বা পরম ত্রুটিকে আমরা কি বলি? ডেল এক্স বলি। আচ্ছা, বেশ। এবারে আছে আরেকটা টার্ম, সেটা হচ্ছে রিলেটিভ এরর। তিন ধরনের ত্রুটি হয়, অ্যাবসলিউট, রিলেটিভ আর পার্সেন্টেজ, যেটার মধ্যে পার্সেন্টেজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটাকে বলা হবে আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে? অ্যাবসলিউট এরর আর রিলেটিভ এরর। এবার এটাকে কিভাবে প্রকাশ করা হয়? ডেল এক্সকে এক্স দিয়ে ভাগ করে দেওয়া হয়, দিলে যে টার্মটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরর। এই পুরো বিষয়টা হচ্ছে আমাদের রিলেটিভ এরর, আর এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরর, ঠিক আছে? আরেকটা আছে আমাদের পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি, ঠিক আছে? পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি। তো এই হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। শতকরা ত্রুটিকে কিভাবে লেখে? দেখো, শতকরা করতে গেলে কি কোনো জিনিসের সাথে 100 দিয়ে গুণ হয়। তো রিলেটিভ এররকে আমরা 100 দিয়ে গুণ করে যেটা পাবো, মানে ডেল এক্স বাই এক্স ইন্টু 100, এই বিষয়টা হচ্ছে আমাদের শতকরা ত্রুটি। ওকে, তাহলে আমরা কি শিখলাম? অ্যাবসলিউট এরর কাকে বলবো? ডেল এক্সকে। রিলেটিভ এরর কাকে বলবো? ডেল এক্স বাই এক্সকে। আর পার্সেন্টেজ এরর বা শতকরা ত্রুটি কাকে বলবো? ডেল এক্স বাই এক্স ইন্টু 100। তো এই তিনটে হচ্ছে আমাদের মেন ফর্মুলা। এবারে আমরা কিছু অঙ্ক করার মাধ্যমে এই বিষয়টাকে পুরোপুরি ক্লিয়ার করে নেবো, চলো। দেখো, এইটা হচ্ছে আমাদের একটা লেখা অঙ্ক, এসএন দে বইয়ের এক্সাম্পল থেকে আমি নিয়েছি, এক্সাম্পল নাম্বার 6। আচ্ছা, অঙ্কটা পড়ি। কোনো ঘনকের একটি বাহু 10 সেমি, বাহুর দৈর্ঘ্য মাপতে ত্রুটি হয় 0.05 সেমি। তার আয়তনের ত্রুটির আসন্ন মান নির্ণয় করো। একটা ত্রুটি দিয়ে দিয়েছে, আরেকটা ত্রুটি বের করতে হবে। মেনলি এই যে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ বা অন্তর্কলজের তাৎপর্য যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারে এইরকমই কোনো একটা বড় জিনিসের একটা জিনিস দিয়ে দেয়, আরেকটা জিনিস বের করতে হয়। একটা জিনিসের হার পরিবর্তন দিয়ে দেয়, আরেকটা জিনিসের হার পরিবর্তন বের করতে হয়। একটা জিনিসের ত্রুটি দিয়ে দেয়, আরেকটা জিনিসের ত্রুটি বের করতে হয়। তো এইরকমই আমাদের কাজবাজ করতে হবে। তো দেখো, আয়তনের ত্রুটির আসন্ন মান নির্ণয় করো চেয়েছে, আবার বলেছে শতকরা ত্রুটিরও পরিমাণ নির্ণয় করো। মানে আয়তনের এমনি অ্যাবসলিউট ত্রুটি বা পরম ত্রুটি চেয়েছে, যখনই শুধু ত্রুটি চাইবে তার মানে কিন্তু ওটা পরম ত্রুটি বলবে, ঠিক আছে? তাহলে আমাদের বাহুর ত্রুটি দিয়েছে, আমরা ধরে নিই, ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য, বাহু ইকুয়াল টু এক্স, আয়তন ইকুয়াল টু ভি, ঠিক আছে? তাহলে বাহু এক্স এবং আয়তন ভি। এবার দেখো, আমরা যদি সিম্বলিক আকারে দেখি আমাদেরকে কি দেওয়া আছে বলো তো? আমি রাফে করছি এটা। আমাদেরকে কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে এক্স এর মান, এক্স দেওয়া আছে, ঠিক আছে? এক্স গিভেন। এক্স এর ত্রুটি দেওয়া আছে, দেখো এক্স এর ত্রুটি কি 0.05। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর ত্রুটিও দেওয়া আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? ডেল এক্সও দেওয়া আছে 0.05। ডেল এক্সও দেওয়া আছে, আর এক্স হচ্ছে আমাদের 10 সেমি, অবশ্যই এটা অবশ্যই সেমি। তাহলে দেখো, এক্স দেওয়া আছে, ডেল এক্স দেওয়া আছে, আমাদেরকে এবারে কি বের করতে হবে? ডেল ভি, ডেল ভি বা ডিভি, ঠিক আছে? অর্থাৎ এই ত্রুটি আর অবকল
অনেকটা সেম জিনিস, ঠিক আছে। আগে আমি অবকল বের করা শেখালাম ওই কারণেই। দেখো আমরা তো ত্রুটি এমনি নর্মাল ডেফিনেশন তো এগুলো, কিন্তু যখন আমরা ডেরিভেটিভে যখন আমরা ত্রুটি দেখব তখন কিন্তু আমরা একটু অন্যভাবে করব। যেভাবে আমরা অবকল নির্ণয় করেছি, ডিভিটা যেভাবে আমরা আগের বারে নির্ণয় করলাম, সেইভাবে কিন্তু আমরা এই ত্রুটিটাও এখানেও নির্ণয় করব, ঠিক আছে। তো ডিভি মানে আবার ভি এর অবকল, আবার ভি এর ত্রুটি, এটা মনে থাকবে, আশা করি মনে থাকবে। তো দেখো আমরা ঘনকের যে আয়তনের ফর্মুলা সেটা আমরা একটু দেখে নিই। যদি এটা বাহু হয়, এটা যদি আয়তন হয়, তাহলে কি হবে? আয়তন ইকুয়াল টু বাহু কিউব হয় না ঘনকের, তাই না? একটা ঘনক তো এরকম থাকে, একটা স্কোয়ার থাকে, সেই স্কোয়ারের আবার 6খানা তল থাকে, ঠিক। তাহলে একটা তলের ক্ষেত্রফল কত হয়? যদি এক্স লেন্থ থাকে এবার, এক্স লেন্থ থাকে এবার, তাহলে একটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে একটা যদি এক্স স্কোয়ার হয়, তাহলে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এর আয়তন কত হবে? এর আয়তন হবে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে এক্স কিউবড হবে, আশা করি বোঝা গেছে। এর আয়তন হবে এক্স কিউবড, আয়তন ইকুয়াল টু এক্স কিউবড। এবার আমরা কি করব দেখো, একটা ফাংশন, তখন আমাদের কি ছিল? ওয়াই ইকুয়াল টু এফ এক্স ছিল না? আর এখানে কি আছে? এখানে ভি ইকুয়াল টু এফ এক্স আছে। কোনো ব্যাপার হবে? কোনো ব্যাপার হবে না। তাহলে আমরা কি করব? ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। গ্রেট। তাহলে ডিভি বাই ডিএক্স পাবো আমরা এখানে। এবারে কি পাবো? 3x স্কোয়ার। গ্রেট। তো এবার কি লিখবো আমরা? অতএব ডিভি ইজ ইকুয়াল টু, দেখো ডিভি ইকুয়াল টু, ডেরিভেটিভটা প্রথমে লিখবো আমরা এফ ড্যাশ এক্স বা ডিভি বাই ডিএক্স, ঠিক আছে। ভালো করে বোঝো, এফ ড্যাশ এক্স বা ডিভি বাই ডিএক্স একই কথা তো। তাহলে এই যে ডিভি যে অন্তর্কলটা বা ত্রুটিটা, এখানে আমাদের ত্রুটি হিসাবে বিবেচনা হবে। তাহলে ডিভি ইকুয়াল টু কি হবে? ডিভি বাই ডিএক্স ডট ডেল এক্স। আশা করি ক্লিয়ার হয়েছে। দেখো ডিএক্স কেন নয়? ডিএক্স আর ডেল এক্স একই ব্যাপার অনেকটা, ঠিক আছে। তো তাই জন্য আমরা ডেল এক্স লিখবো, ঠিক আছে, এখানে ডেল এক্স লিখবো, ঠিক আছে। আর ডেল এক্স এর মান কত হবে? 0.05 নেবো আমরা। তো চলো এবার আমরা মানগুলোকে বসাই। ডিভি বাই ডিএক্স এর মান কত? এটা আমাদের কিন্তু সূত্র থেকে নিয়েছি, আমরা কিন্তু এটা কোথাও থেকে পাইনি, জাস্ট অবকল নির্ণয়ের সূত্র, ও ব্যাস ওখান থেকে। তো এই ডিভির মানটা আমরা দেখে নেব। তাহলে ডিভি বাই ডিএক্স কত হবে? 3x স্কোয়ার। আর ডেল এক্সটা ডেল এক্স এর মতো থাকবে। তাহলে দেখো আমাদের ডিভিটা কি আসছে? 3x স্কোয়ার ডেল এক্স, ঠিক আছে। এবার আমরা ত্রুটিটা বের করব, ঠিক আছে। এবার আমাদের কি আছে? গিভেন কি কি আছে? গিভেন এক্স ইকুয়াল টু কত আছে? 10 সেমি, কারণ ঘনকটার বাহুর দৈর্ঘ্য তোমাদের বলাই আছে। আচ্ছা, আর ত্রুটি কত আছে? ডেল এক্স ইকুয়াল টু 0.05 সেমি আছে। বেশ, তাহলে এবারে আমরা ডিভিটা বের করব যখন এক্স এর মান 10 আর ডেল এক্স এর মান 0.05। এখানে আমরা 10 বসাবো, এখানে আমরা 0.05 বসাবো, বসিয়ে ক্যালকুলেট করলে ডিভির একটা মান পাবো, সেটাই হবে আয়তনের ত্রুটি, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্কে কিন্তু নির্ণয় করব, ঠিক আছে। আচ্ছা, সুতরাং এরপর এটা তো, তাহলে অতএব ডিভি ইকুয়াল টু 3 ইন্টু এক্স এর জায়গায় 10 বসাবো, তাহলে 10 স্কোয়ার, ইন্টু ডেল এক্স এর জায়গায় 0.05 বসাবো, তাহলে 3 ইন্টু 10 স্কোয়ার মানে 100। আর এখানে কি হবে? 5/100, কারণ এই পয়েন্টটা উড়ে গেলে এখানে 100, ঠিক আছে। দেখো এই 100 কেটে যাবে, তাহলে এখান থেকে 5 3 15। আচ্ছা দেখো, এটা কি আয়তনের একটা ত্রুটি, তাই তো। তাই আয়তনের যে একক কি হয়? ঘন সেমি হয়। সেমি যদি দৈর্ঘ্যের একক হয়, তাহলে আর আয়তনের একক হবে ঘন সেমি, আর আয়তনের ত্রুটির এককও তাই হবে, ঘন সেমি। তাই জন্য আমরা ঘন সেমি লিখবো, বা সেমি কিউবও আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে 15 ঘন সেমি। তাহলে অতএব বা সুতরাং সুতরাং আয়তনের ত্রুটির আসন্ন মান, এখানে কি বলেছে? আয়তনের ত্রুটির আসন্ন মান, ঠিক আছে। অর্থাৎ আয়তনের ত্রুটির আসন্ন মান, দেখো 15 ঘন সেমি, ঠিক আছে। এটা লিখলাম। এবার এর পার্ট কোশ্চেন কি ছিল? শতকরা ত্রুটির পরিমাণ বের করতে হবে। আর শতকরা ত্রুটি আমরা কি জেনেছিলাম? ডেল এক্স বাই এক্স ইন্টু 100। আর এখানে ভি এর ত্রুটি চাই, তাই জন্য ডেল ভি বাই ভি ইন্টু 100, ঠিক। তাহলে চলো, অতএব শতকরা ত্রুটি কি হবে? শতকরা ত্রুটি কি হবে? ডিভি বাই ভি ইন্টু 100,
ডিভির মান কত বেরোলো আমাদের 15, ঠিক আছে, তাহলে 15। আর দেখো ভি মানে কি এক্স কিউবড ইন্টু 100। আচ্ছা 15, আচ্ছা এক্স কিউবের জায়গায় আমরা 10 কিউব বসাবো ইন্টু 100। 10 কিউব মানে কত 1000, তাহলে এখানে কত হবে 10, তাহলে 15/10 মানে 1.5, ঠিক। অতএব শতকরা ত্রুটি 1.5, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা প্রত্যেকটা ত্রুটি নির্ণয়ের অঙ্ক কিন্তু করে নেব। এরপর আমরা আরো একটা ত্রুটি নির্ণয়ের অঙ্ক করব, ঠিক আছে। তো ত্রুটি নির্ণয়ের অঙ্কগুলো অনেক সহজ, জাস্ট ডিফারেন্সিয়াল মানে এখানে ত্রুটি হিসেবে বিবেচনা করা হবে, ঠিক আছে, জাস্ট একটা ফাংশনের সাথে একটা ফাংশনের রিলেশন এবং ডেরিভেটিভ করে এইভাবে ত্রুটিটাকে নির্ণয় করা, ঠিক আছে। ব্যাস, আর কিছুই নয়, জাস্ট এইভাবেই নর্মালি অ্যালগোরিদম ফলো করলেই কিন্তু হবে। আমরা কিন্তু খুব বেশি থিওরিটিক্যালি যাচ্ছি না এই ভিডিওতে, ঠিক আছে, আমরা শুধুমাত্র অ্যাপ্লিকেশন বেস অর্থাৎ এক্সাম ওরিয়েন্টেড কিন্তু ক্লাসটা করব। ওকে, তো চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। তো চলো, এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক এবং এই ত্রুটি নির্ণয়ের শেষ অঙ্ক। আশা করা যায় ত্রুটি নির্ণয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। একটু আলাদা বলে, ডিফারেন্সিয়াল বের করার থেকে একটু আলাদা বলে আমি দুটো অঙ্ক করাচ্ছি, ঠিক আছে। আর তোমরা কিন্তু এক্সারসাইজের অঙ্কগুলো একটু ট্রাই করবে। দেখো আমাদের কি বলে দেওয়া আছে, একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপে 0.1% ত্রুটি হলে তার আয়তনের পরিমাপে শতকরা ত্রুটি কত। আমরা সেম অ্যাপ্রোচ ফলো করব। এখানে দেখো মান দেওয়া নেই, জাস্ট ব্যাসার্ধের শতকরা ত্রুটিটা বলে দিয়েছে। তো এটাকে আমরা ইউজ করে কি করে বের করি সেটা একটু দেখো। তো সেই একই ব্যাপার, লেট কি বলে ওটাকে, গোলকের কি থাকে প্যারামিটার ব্যাসার্ধ, লেট রেডিয়াস ইজ ইকুয়াল টু আর, ভলিউম ইজ ইকুয়াল টু ভি, ঠিক আছে, ধরে নিলাম এটাকে। তাহলে আমাদের কি দাঁড়ায়, সূত্রটা কি ছিল, ভলিউম ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, মনে হয়, হ্যাঁ 4/3 পাই আর কিউব সূত্র ছিল। এটা হচ্ছে আমাদের ছোটবেলার টেনে পড়েছিলাম যে গোলকের আয়তন নির্ণয়ের সূত্র। দেখো আয়তনের সাথে এইভাবে কিন্তু ব্যাসার্ধটা রিলেটেড, ঠিক আছে, ব্যাসার্ধ আর আয়তন এইভাবে সম্পর্কিত। আমাদের দেওয়া আছে কি, এই যে ডেল আর বাই আর ইন্টু 100, এই দেখো ডেল আর বাই আর ইন্টু 100 দেওয়া আছে। এটা কত দেওয়া আছে, 0.1, ওকে, এটা দেওয়া আছে। ভালো করে দেখো, ব্যাসার্ধের পরিমাপে এত পার্সেন্ট ত্রুটি, তার মানে কি শতকরা ত্রুটি, পার্সেন্টেজ দেওয়া মানে কিন্তু শতকরা কথাটা না বললেও চলবে। 0.1% শতকরা ত্রুটি মানে 0.1 শতকরা ত্রুটি, ঠিক আছে। তো এটাই হচ্ছে দাঁড়াচ্ছে আমরা যদি এটাকে ম্যাথামেটিক্যালি লিখি। তো এখান থেকে এবার আমরা কি করতে পারি বলো তো, আমাদের অ্যাকচুয়ালি লাগবেটা কি, আমাদের অ্যাকচুয়ালি লাগবে হচ্ছে আমাদের এই ত্রুটিটা, ঠিক আছে, এই ডেল আর, এটাকে লাগবে। তাহলে এখান থেকে আমরা এটাকে বের করে নিতে পারি, হ্যাঁ বের করতে পারি। দেখো আরটাকে এবারে গুণ করে দেবো, 100টাকে ভাগ করে দেবো, ইকুয়াল টু 0.1/100 ইন্টু আর। তাহলে এখান থেকে ডেল আর এর মান কত আসবে, এই যে আর একটা শূন্য বসে যাবে, তাহলে আর বাই এতগুলো 1 2 3, এই যে আর বাই 1000, ঠিক আছে। বা এটাকে যদি আমরা ভদ্রলোকের ভাষায় লিখি তাহলে 0.001 আর, ব্যাস। এটা আমরা ডেল আর এর ভ্যালু এটা আমরা নিয়ে নিলাম বের করে, ঠিক আছে, বলা যায় না, লেগে যাবে হয়তো। দেখো এই যে ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এবার কি হবে, আমরা এটাকে ডেরিভেটিভ করব সিম্পল, যেমন আমরা করে আসি। সো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু আর, এখানে কার রেসপেক্টে করব, আর এর রেসপেক্টে করব, ঠিক আছে, কারণ আমাদের এই যে মেন প্যারামিটার কি আর। চলো তাহলে ডিভি বাই ডিআর, এটাকে স্বাধীন চল বলে আর এটাকে অধীন চল বলে, ঠিক আছে। ব্যাসার্ধটাকে পরিবর্তন করলে গোলকের আয়তনটা পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এই ব্যাসার্ধের উপরে ভিত্তি করে আয়তনের চেঞ্জ হয়েছে, তাই জন্য এটা স্বাধীন চল, এটা অধীন চল, তোমরা জানো এগুলো। যে ডিভি বাই ডিআর ইজ ইকুয়াল টু কি হবে, এই যে কনস্ট্যান্টটা আছে না 4π/3, এটা থাকবে এরকম অ্যাজ ইট ইজ। আর আর কিউবের ডেরিভেটিভ করলে কি হবে, 3 ইন্টু আর স্কোয়ার হবে, ঠিক আছে। তাহলে এই 3 3 কেটে যাবে, তাহলে দেখো এখানে ডিভি বাই ডিআর এটা মানে কত আসছে, 4π আর স্কোয়ার আসছে, ঠিক আছে। তো এই যে কি বলে এটাকে, আয়তনের যে পরিবর্তন সেটা আসছে কি 4π আর স্কোয়ার। এবার আমরা কি করব, আমরা ডিভি এর মান বের করব, অর্থাৎ ভি এর যে ডিফারেন্সিয়াল, যেটাকে আমরা এখন ত্রুটি বলি, ঠিক আছে। অতএব ডিভি ইজ ইকুয়াল টু কত হবে, ডেরিভেটিভটাকে দিয়ে দেবো, ডেরিভেটিভটা ইন্টু ডেল আর মানে ওই যে ত্রুটিটা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা ডেরিভেটিভের মানটা কত আছে বলো তো, 4π আর স্কোয়ার,
এটা আমাদের ডেরিভেটিভের মান। আর ডেল আর এর মানটা কত পেয়েছিলাম 0.001 আর, ঠিক আছে। তাহলে 0.001 আর, তাহলে এই আর, তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে, এই আরটা আর কিউবড হয়ে যাচ্ছে, দেখো 4 পাই আর কিউব, মানে আমরা এইগুলোকে আলাদা হিসেবে রাখছি আর এগুলোকে আমরা আলাদাভাবে রাখছি, ঠিক আছে। 0.001, গ্রেট। ওকে, তাহলে এবার আমরা ডিভি এর মান বার করব, ডিভি। তাহলে এই ডিভিটাকে আমরা যদি ক্যালকুলেট করি, ঠিক আছে, আমরা এই ভি এর টার্মে আনতে চাইছি। দেখো ভি এর টার্মে কি করে আনি, ভি মানে কি ছিল, ভি মানে ছিল 4/3 পাই আর কিউবড। ওকে, তাহলে এখানে কত আছে 4 পাই আর কিউবড, তাহলে এখান থেকে দেখো 4 পাই আর কিউবড যেটা আছে এটা মানে কত 3v না, 3v, ঠিক আছে। কেন বলো তো আমরা এটাকে ভি এর টার্মে আনছি, ভালো করে দেখো আমাদের কি চাই বাবু, আমাদের কি চাই, আমাদের চাই ডিভি বাই ভি ইন্টু 100, তাই তো, এটাই তো আমাদের চেয়েছে যে আয়তন পরিমাপের শতকরা ত্রুটি। আচ্ছা, আমাদের তো ডিভিটা এসছে, এবার যদি এখানে একটা ভি টাইপের কিছু চলে আসে, ভিটাকে আমরা ডাইরেক্ট এবারে ভাগ করে দেবো, দিয়ে এবারে 100 দিয়ে গুণ করবো, এবারে 100 দিয়ে গুণ করবো, তাহলে এবারেও ডিভি বাই ভি ইন্টু 100 হয়ে গেল, এবার এবারে যেটুকু থাকবে সেটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেই জন্য আমরা এটাকে করতে চাইছি, যে এই জিনিসটা যেটা আসবে সেটাকে ভি এর টার্মে আনতে চাইছি। তো দেখো তাহলে 4 পাই আর কিউব ইকুয়াল টু কত হবে 3v, এখান থেকে আমরা পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 3v, তাহলে ডিভি ইজ ইকুয়াল টু কত হবে, এই জিনিসটা আমরা করতে করতে ডিভি ইজ ইকুয়াল টু 3v ইন্টু এই যে জিনিসটা আছে, তো ইন্টু এত, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ভি দিয়ে ভাগ করি এপারে এপারে, যেহেতু ভি একটা নন জিরো কোয়ান্টিটি, একটা গোলক, তার আয়তন কখনোই শূন্য হতে পারে না, ঠিক আছে, যদি যতক্ষণ না সে একটা বিন্দু হিসাবে ট্রিট করা হচ্ছে, সে একটা গোলক থাকছে মানে কি তার আয়তনটাকে, তার আয়তন অশূন্য, শূন্য নয়, তাই জন্য আমরা ভি দিয়ে ভাগ করতে পারি। তাহলে এপারে আমরা ভি দিয়ে ভাগ করছি, এপারে আমরা ভি দিয়ে ভাগ করছি, ঠিক আছে, 0.001, তাহলে ভি কেটে যাচ্ছে, বেশ। আচ্ছা, তাহলে এবারে কত থাকছে 1 1 2 3, তিনটে শূন্য, গুড। তাহলে এখানে ডিভি বাই ভি, এবার এপারে 100 দিয়ে গুণ করি, এবারেও 100 দিয়ে গুণ করব, তাহলে দেখো 3 1 কে 3 বাই 1000 আর ইন্টু 100, যেটা আমরা গুণ করলাম 100 দিয়ে, তাহলে দেখো 100 বাই 1000 মানে 10। তাহলে দেখো এই যে পুরো বিষয়টা আসছে ডিভি বাই ভি ইন্টু 100, এই জিনিসটা কিন্তু এই 3-এর নিচে 10 আছে মানে কি 0.3, গ্রেট। অতএব অতএব শতকরা পরিমাপের অতএব আয়তন পরিমাপে শতকরা ত্রুটি হলো 0.3, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তোমরা একটু লিখে দেবে, যেহেতু লেখা অঙ্ক না, লেখা অঙ্ক সবসময় উত্তর কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে, লাস্ট লাইনে যেটা চাইবে সেটা কিন্তু লাস্ট লাইনে গিয়ে লিখে দিতে হবে, যে অতএব আয়তন পরিমাপে শতকরা ত্রুটি 0.3, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট। এবার দেখো আমরা প্রথম থেকে কি করলাম, প্রথমে রেডিয়াসটাকে ধরে নিয়েছি, ভলিউমটাকে ধরে নিয়েছি, দুটোর মধ্যে যে সম্পর্কটা আমরা জানি সেটা আমরা লিখলাম এবং সেটাকে ডেরিভেটিভ করলাম, কারণ আমাদের প্রত্যেকবার না এই ডিভি বাই ডিআরটা আমাদের চাই, ঠিক আছে, কারণ আমরা এই লাস্টে গিয়ে ভি এর ত্রুটি বের করার সময় আমরা এই জিনিসটাকে ইউজ করব, ঠিক আছে। ভি এর ত্রুটি না বের করলে আমি কি করে শতকরা ত্রুটি বের করবো, তাই না, তো সেই জন্য এবার এখান থেকে এই জিনিসটা আমরা নিলাম, আমরা তো ডিফারেনশিয়াল বের করার সময় শিখলাম যে এটা এফ ড্যাশ এক্স বা ডি ওয়াই বাই ডি এক্স, এখানে ওয়াই নেই এখানে ভি আছে, তো যাই হোক একই ব্যাপার। তাহলে ডিভি ইজ ইকুয়াল টু কি হবে, এই জিনিসটা ইন্টু ডেলার, ডেলার মানে যে ত্রুটিটা আর কি, তোমরা ডিআর দিয়েও লিখতে পারো, বাট এখানে একটা ডিআর তো এইভাবে লিখছি আমরা, চেঞ্জটাকে মানে একটা ডিআর দিয়ে আমরা চেঞ্জটা রিপ্রেজেন্ট করছি, ভি এর চেঞ্জ আর এর রেসপেক্টে, তাই জন্য আরেকটা ত্রুটিটাকে ইয়ে করার জন্য আমরা ডেলারটা ইউজ করছি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, তাই জন্য এখানে ডিভি ইজ ইকুয়াল টু ডেরিভেটিভটা ইনটু ডেলার, ঠিক আছে। এবার ডেরিভেটিভের মানটা আমরা বসিয়ে নিলাম, ডেলারের মানটা আমরা বসিয়ে নিলাম, এবার ডেলারের মানটাই হচ্ছে সমস্যা, আমাদের তো দেওয়া আছে এটা শতকরা ত্রুটি, এখান থেকে এটা বের করাটা একটা ইম্পর্টেন্ট স্টেপ, ঠিক আছে। তো এটা কিন্তু বের করতে হবে, কারণ এখানে আমাদের লাগবে এখানে না, তাই জন্য আমি প্রথমেই বের করে নিয়েছিলাম। আচ্ছা, এবার কি হবে, এবারে জাস্ট সিম্পল ক্যালকুলেশন, এবার এটাকে আমরা ভি এর টার্মে প্রকাশ করতে চাই, তো ভি এর টার্মে আমরা প্রকাশ করে নিলাম, নিয়ে এবার ডিভি বাই ভি করে দিলাম, ঠিক আছে, কারণ এই ভিবি কেটে দেবো বলে লাস্টে, ঠিক আছে। তারপর এখানে 100 গুণ করে দিলাম, দিয়ে আমাদের মেন যে জিনিসটা শতকরা ত্রুটি সেটা আমরা বের করে নিলাম। তোমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা ত্রুটির অঙ্ক কিন্তু একটু ভেবে চিন্তে করলে কিন্তু নেমে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা প্র্যাকটিস করবে। আর অনেকের প্রশ্ন থাকতে পারে, জিজ্ঞাসা থাকতে পারে যে দাদা বোর্ড থাকতে মার্কার থাকতে কেন তুমি খাতা পেনে করাচ্ছ অঙ্কগুলো। তো দেখো ভাই, আমি তো কদিন আগে একটা ইউটিউবে পোস্ট দিয়েছিলাম যে আমার পক্স হয়েছে, শরীর খুবই খারাপ, উঠতে পারছি না, তো সেই জন্যে আমি এখনো পর্যন্ত সেইভাবে সুস্থ হইনি, ঠিক আছে, মানে পুরোপুরি সুস্থ হইনি।
30% মতো সুস্থ হয়েছে, 30-40% মতো। জাস্ট জ্বরটা ছেড়েছে, বিছানা থেকে উঠে বসতে পারছি, কিন্তু সুস্থ হইনি আমি এখনো পুরোপুরি। কিন্তু কি করব, বসে বসে তো আর কিছু হবে না, কাজ তো করতে হবে, তাই না? তো তোমাদেরকে কথাও দিয়েছি, প্লাস এটা আমারও একটা লক্ষ্য যে যদি এওডিটা শেষ করে দিতে পারি তোমাদেরকে একটা হেল্প হবে। এবং এরপরে আমি বেশ ওয়ান শট ভিডিও দেবো ছোট ছোট, যে সমতুল্যতা সম্বন্ধ, বাইজেকশন, ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণের সমাধান, এই যে ছোট ছোট যে টপিকগুলো যেখান থেকে কোশ্চেন আসতে পারে, সেসব ছোট ছোট টপিকে কিন্তু আমি দেবো ভিডিও। এবং সুস্থ হলে তখন আবার কলেজও খুলবে সামনেই, কাল থেকে কলেজ খুলছে, কিন্তু কালকে আমি কলেজ যেতে পারবো না, এখন 2 দিন অফ যাবে, 2-3 দিন। তো নানান সমস্যা, তার মধ্যেও কাজ করতে হবে, লক্ষ্যে অনড় থাকতে হবে, অনেক ডিস্ট্রাকশন আসবে, অনেক কিছুই আসবে, শরীর খারাপ হবে, শরীর থাকলে খারাপ হবে, চাপ নেই। তোমরাও কিন্তু একটু প্লিজ সিরিয়াসলি পড়াশোনাটা করো, সিরিয়াসলি এই টাইমটা রিভিশন করো। তো চলো আমরা নেক্সট টপিকের দিকে এগিয়ে চলি। এটা আমাদের লাস্ট টপিক, আসন্ন মান নির্ণয়। ঠিক আছে, আমি ভিডিওটা পজ করছি, করে যা লেখার আমি লিখে নিচ্ছি, তোমরা কিন্তু সঙ্গে থেকো। হ্যাঁ, তো ব্যাস, আসন্ন মান নির্ণয়। দেখো, এই জায়গাটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন দিলেও দিতে পারে, দেয় না সাধারণত, বাট দিলেও দিতে পারে, এবং এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তোমরা তো আগে পড়েছিলে যে এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স, যেখানে লিমিট অফ ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো, এটা মানে কি পড়েছিলে তোমরা? এফ ড্যাশ এক্স বা ডি ওয়াই বাই ডি এক্স, এখানে ডি ওয়াই এর কোনো উল্লেখ নেই, তাই আমি এফ ড্যাশ এক্সই লিখছি। ঠিক আছে, এটা তোমরা পড়েছিলে, এটা ডেরিভেটিভের কি বলে ওটাকে, ডেফিনেশন হিসেবে পড়েছিলে তোমরা, প্রাথমিক সংজ্ঞা। এবার এই জিনিসটা থেকেই তোমরা ভাবতে পারো বিষয়টা। ঠিক আছে, মোটামুটি আমি লিমিটটাকে সরিয়ে দিতে চাইছি। লিমিটটা নেই এখানে, মনে করো লিমিটটা নেই, যদিও এটা এতটা সহজ নয়, এটাকে অনেকটাই থিওরিটিক্যালি এক্সপ্লেন করতে হবে, আমি সেই এক্সপ্লেনেশনে যাচ্ছি না, কারণ সেটা এক্সপ্লেন করতে করতে আমার 20-30 মিনিট চলে যাবে, আর দরকারও নেই। এখন আমরা অ্যাপ্লিকেশন শিখছি, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ক্লাস করছি, আমি পরে শিখিয়ে দেবো, চাপ নেই, যদি পরে পরীক্ষার পরে যদি ফাঁকা পাও শিখে নিও, শিখলে তো কাজে দেবে, চাপ নেই। দেখো, আমি এইটুকু বাদ দিচ্ছি, আমি এইটুকু নিয়ে হিসাব করছি। ঠিক আছে, যদি এরকম থাকে, এটা মাইনাস এটা, যদি এরকম থাকে মনে করো, তাহলে তোমরা কি করবে, জাস্ট নর্মালি অ্যালজেব্রা ইউজ করে এফ অফ এক্স প্লাস ডেল এক্স এর মানটা তোমরা বের করবে। কি করবে, ডেল এক্সটা দিয়ে এখানে গুণ করে দেবে, আর কি করবে, ডট ডেল এক্স। ঠিক আছে, ব্যাস। এবার কি করবে তোমরা, এবার এফ অফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু, এই মাইনাস এফ অফ এক্সটা ওদিকে চলে যাবে, তাহলে প্লাস এফ এক্স প্লাস যেটা ছিল সেটা। তো এই হচ্ছে একটা সমীকরণ, এটা তোমরা একটু সবসময় মনে রাখবে। ক্লিয়ার? যদি মনে না থাকে, এই জিনিসটা তো মনে থাকবে, এখান থেকে রাফে ডিরাইভ করে বের করে নেবে। এটা কিন্তু আমাদের হেল্প লাগবে অনেক। ঠিক আছে, এর দ্বারস্থ আমাদেরকে অনেকবার হতে হবে, তো তোমরা এটা একটু খেয়াল রাখবে। এবার আমরা আসন্ন মান নির্ণয় হাতে অঙ্ক করব, তারপর কনসেপ্ট বুঝবো, এটা করলে কিন্তু খুবই ভালোভাবে লার্নিংটা আসে। ঠিক আছে, আমাদের তো সেই অঙ্কই করতে হবে না পরীক্ষার খাতে, আমাদের থোড়াই কি এইসব থিওরি প্রুফ করতে হবে, অঙ্ক করতে হবে। দেখো, একটা কোশ্চেন তোমাদের বইতেই দেওয়া আছে, ত্রিকোণমিতিক একটা ফাংশন cos অফ 62 ডিগ্রি, এটা আছে, এটা পরে করছি, আমি আরেকটা করে নিই। আরও একটা তোমাদের আছে বইতে, কত ছিল যেন, ওটা 82 টু দি পাওয়ার 1/4, এরকম একটা, আগে এটা করবো তারপর এটা করবো। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো এদের আসন্ন মান, ঠিক আছে, এরকম বলে দেবে যে অবকলের সাহায্যে আসন্ন মান নির্ণয় করো। আসন্ন মান, অবকলের সাহায্যে কি করব, আসন্ন মান নির্ণয় করতে হবে। চলো কি করে করতে হয়, জাস্ট অ্যালগোরিদমটা একটু দেখে নাও। ঠিক আছে, দেখো, এই যে এটা একটা দেওয়া আছে না, 82 টু দি পাওয়ার 1/4, তো এটাকে তোমরা এইভাবে দেখতে পারো, এটা একটা ফাংশন আকারে দেখতে পারো, এক্স টু দি পাওয়ার 1/4 একটা ফাংশন আকারে দেখতে পারো। ঠিক আছে, এবার এই যে 82 আছে না, এই 82টাকে দুটো ভাগে তোমরা ভাগ করে নেবে। ঠিক আছে, মানে কিভাবে, দেখো, 82টাকে মনে করো এ আর একটা বি দুটো অংশে ভাগ করে নিলে, 82টাকে এ আর বি দুটো অংশে ভাগ করে নিলে, জাস্ট খেয়াল রাখবে
যে এদের মধ্যে দুজনের মধ্যে যে কোনো একটা মনে করো এ, দেখো a টু দি পাওয়ার 1/4, একটু খেয়াল রাখবে যে a টু দি পাওয়ার 1/4 কিন্তু যেন একটা পূর্ণ সংখ্যা আসে, ঠিক আছে, a টু দি পাওয়ার 1/4 একটা পূর্ণ সংখ্যা আসে, a টু দি পাওয়ার 1/4 একটা পূর্ণ, মানে এটা একটা পূর্ণ সংখ্যা, হ্যাঁ ঠিক, যে কোনো একটা ইন্টিজার বা যা হোক একটা আসে, ঠিক আছে, মনে করো c একটা যেন আসে, এইটুকু খেয়ালে রেখে কিন্তু আমাদেরকে এই 82টাকে দুটো অংশে ভাঙতে হবে, একটা ছোট অংশ একটা বড় অংশ। তো সেটা আমরা করছি, দেখো জাস্ট স্টেপগুলো ফলো করো, দেখবে অটোমেটিক তুমি বুঝতে পারছো, ঠিক আছে। তো দেখো 82টাকে তোমরা মনে মনে 81+1 আকারে ভাঙতে পারো, ঠিক আছে। এবার 81টাকে তোমরা কি লিখতে পারো, 3 টু দি পাওয়ার 4 লিখতে পারো, কারণ 9 স্কোয়ার মানে তো 81, 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4। এবার এটাকে ক্যালকুলেট করলে কি দাঁড়ায়, দেখো আমি কি বলেছি, a টু দি পাওয়ার 1/4 যেন একটা পূর্ণ সংখ্যা আসে, তাহলে 4 আর 4 কেটে গেলে 3 আসে, দেখো একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে। যদি তোমরা এখানে 80 রাখতে, 80 টু দি পাওয়ার 1/4 কিন্তু একটা পূর্ণ সংখ্যা নয়, তাই জন্য আমরা 80টা নেব না, আমরা 81 আর 1 আকারে ভাঙবো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা মেন অঙ্কটা করি, চলো, জাস্ট বোঝানোর জন্য ছিল। আমরা এরকম দেখতে যে জিনিসটা থাকবে, একটা সংখ্যা তার মাথায় এরকম কিছু চাপানো আছে, তার মানে এটা একটা ফাংশন, ঠিক আছে, y = x টু দি পাওয়ার 1/4 ফাংশন, এই ফাংশন আকারে আমরা দেখবো, দেখাটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো সলিউশন, দেখাটা আমাদের ইম্পর্টেন্ট, দেখতে হবে। ধরো বা লেট y = fx, এবার সেই fxটা কি, fxটা হচ্ছে x টু দি পাওয়ার 1/4, এরকম একটা ফাংশন আমরা ধরে নেবো, ঠিক আছে, ধরে নিয়ে সেই ফাংশনটাকে ডেরিভেটিভ করে দেবো, একদম ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে, ইমপ্লাইজ, দেখো dy/dx বা f'(x) তুমি যাই বলো না কেন, f'(x) কি হবে, এই জিনিসটার ডেরিভেটিভ না, তাহলে দেখো x টু দি পাওয়ার n এর ফর্মুলা যদি আমরা দিই, তাহলে 1/4 এপারে চলে আসছে, তাহলে 1/4 ইন্টু x টু দি পাওয়ার 1/4 মাইনাস 1, জাস্ট x টু দি পাওয়ার n এর ফর্মুলা আমরা খাওয়াচ্ছি, বেশ। তাহলে দেখো 4টা নিচে আসছে, তাহলে এখানে x টু দি পাওয়ার 4 লসাগু হচ্ছে 1 মাইনাস এখানে কত 4, তাহলে দেখো x টু দি পাওয়ার -3/4 টোটালটা বাই 4, তো এই যে f'(x) মানে এটা আসছে, ঠিক, f'(x) মানে এটা আসছে, কিন্তু আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে 82 টু দি পাওয়ার 1/4 এর মান, ওকে। দেখো এর সিস্টেমটা হয়তো একটুখানি জটিল লাগছে, একটু নতুন লাগছে, কেমন একটা উদ্ভট লাগছে, বাট এটা এর সিস্টেম ভাই, অ্যালগোরিদম, কোনো জিনিস শেখার আগে সেই জিনিসটার অ্যালগোরিদমটা কি সেটা দেখতে হবে, দেখো একটা দুটো অঙ্ক দেখলে তোমরা অটোমেটিক পেরে যাবে, আমাদের এই অঙ্কগুলো করতে গেলে ফর্মুলা এনাফ নয়, অ্যালগোরিদমটা মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। তো চলো আমরা কি জানি, উই নো f(x + del(x) = কি হবে, এক্ষুনি শিখলাম আমরা, fx + f'(x del(x), ঠিক আছে, এইটুকু জিনিস। এবার দেখো আমরা যদি ওই যে কেন ভাঙতে বলেছিলাম, x এর জায়গায় যদি 80 বসাই, del(x) এর জায়গায়, x এর জায়গায় যদি 81 বসাই, del(x) এর জায়গায় যদি 1 বসাই, তাহলে 81 + 1 কত হবে 82, তাহলে দেখো এখানে f(82) মানে কত, f(x) মানে কত ছিল, f(x) মানে ছিল x টু দি পাওয়ার 1/4, আর f(82) মানে কত 82 টু দি পাওয়ার 1/4, আমাদের মেন জিনিসটা যেটার মান বের করা ছিল সেটা কিন্তু বের হয়ে যাবে। তাহলে দেখো এবার এখানে আমাদের 82 টু দি পাওয়ার 1/4 আসবে, আর এখানে যদি আমি x এর জায়গায় কত ছিল 81, তাহলে fx মানে কত 81 টু দি পাওয়ার 1/4, এবার কেন বলেছিলাম 81 টু দি পাওয়ার 1/4 মানে 80কে 82কে এমন দুটো অংশে ভাঙতে যে একটা ভাগের মান সবসময় যেন পূর্ণ আসে, কেন, এখানে দেখো 81কে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখবো, তার হোল টু দি পাওয়ার 1/4 থাকবে, এখানে 3 আসবে এই জিনিসটা ক্যালকুলেট করলে, আর f'(x) তো আমরা ক্যালকুলেটই করে নিয়েছিলাম, তো এখানেও যদি আমরা f'(x) এর বদলে f'81 আমরা যদি এখানে বসাই, f'81, তো 81 টু দি পাওয়ার, এই যে 81 টু দি পাওয়ার -3/4, দেখো 81 টু দি পাওয়ার -3/4/4, এখানেও ক্যালকুলেট করলে একটা সংখ্যা চলে আসবে, আর এই যে del(x) টা ছিল না, del(x) মানে তো 1, তাহলে সেই সংখ্যাটার সাথে 1 গুণ করলে একটা সংখ্যা আসবে। তো এইভাবে আমরা অঙ্কটা করব, প্রথম অঙ্ক তাই আমি বলছি, তো ধীরে ধীরে, খুব ধীরে ধীরে এগোবো আমরা, চাপ নেই। তাহলে দেখো এখানে x = 81 এবং del(x) = 1 বসিয়ে পাই, চলো তাহলে f(81 +
ডেল এক্স মানে কত 1, ঠিক, ইকুয়াল টু এফ অফ এক্সের জায়গায় কত বসাবো বলেছিলাম 81, আর এখানে কত হবে এফ ড্যাশ 81, এক্সের জায়গায় 81 বসবে না, আর ডেল এক্স মানে 1 থাকবে। গ্রেট, হয়ে গেছে। তাহলে এখানে কি হবে এফ অফ 81 প্লাস 1 মানে 82, এফ অফ 82, আচ্ছা এফ অফ 82 মানে কত এফ অফ 81 এফ ড্যাশ 81, 1 গুণ করা মানে তো একই ব্যাপার। তাহলে দেখো এফ অফ 82টা এরকম থাক, এফ অফ 81 মান কত 81 টু দি পাওয়ার 1/4, কারণ এফ এক্স এর মান যদি, দাঁড়া আমি এটা লিখে নিই, এবার এটা কি হবে এক্স টু দি পাওয়ার, এক্স মানে কত 81, তাহলে 81 টু দি পাওয়ার মাইনাস 3/4, যেহেতু এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি 1/4, দেখো এফ এর মধ্যে এক্স ঢোকাচ্ছি, তার মানে কি এক্স এর মাথায় 1/4 চাপাচ্ছি, এটাই আমাদের মেন সিস্টেম। তাহলে এফ এর মধ্যে 82 ঢোকাচ্ছি, তার মানে তার মাথায় 1/4 চাপাবো। এফ এর মধ্যে 81 ঢোকাচ্ছি, এই যে এফ এর মধ্যে 81 ঢোকাচ্ছি, তার মানে কি 81 মাথায় 1/4 চাপাবো, ব্যাস সেম জিনিস, ঠিক আছে। বেশ, এটা ব্র্যাকেটে লিখে দিলাম যে যেহেতু এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/4, এটাও সেম জিনিস। এবার এফ অফ 82 মানটা আমরা কি করে দেখবো, 81 মানে কত লিখতে পারি আমরা 3 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4 প্লাস এই 81 এর জায়গায় 3 টু দি পাওয়ার 4, ওয়াও, জাস্ট ওয়াও, এই যে হয়ে গেল। এবার এফ অফ 82, 4 ঘ্যাচাং, তাহলে 3 টু দি পাওয়ার 1, ইট মিনস 3 প্লাস 4 ঘ্যাচাং 3 টু দি পাওয়ার মাইনাস 3, ওকে, আর টোটালটা বাই 4, তাহলে এফ অফ 82 ইজ ইকুয়াল টু কি হবে 3 প্লাস 3 টু দি পাওয়ার 9, তার মানে কত 27, সেই এবার যেহেতু মাইনাস আছে 3 টু দি পাওয়ার 3, 3 3 3 9 9 3 27, এবার যেহেতু মাইনাস আছে তাই জন্য নিচে 27 আসবে, ঠিক আছে, তাহলে 1/27 ইন্টু 4, গ্রেট। তাহলে এফ অফ 82 which is equal to, এবার দেখো এই জিনিসটাকে যদি ক্যালকুলেট করো, এটাকে ক্যালকুলেট করলে কত আসবে সেই অ্যান্সারটা আমার মুখস্থ আছে, তাই জন্য আমি লিখে দিচ্ছি, তোমরা কিন্তু এটা ক্যালকুলেট করবে, ঠিক আছে, যে 27 ইন্টু 4 করবে, করে এটাকে ভাগ করবে, এটাকে দিয়ে 1কে ভাগ করবে, আর নইলে ক্যালকুলেটর তো তোমাদের অ্যালাউ আছে, তো ক্যালকুলেটরে ফেলে এই ক্যালকুলেশনগুলো করে নেবে যদি পরীক্ষায় দেয় এসব অঙ্ক। তবে 0.009 প্রায়, ঠিক আছে, এটা হচ্ছে প্রায়, তো ওই জন্যই তো বলেছে আসন্ন মান, ঠিক আছে, ওই জন্যই বলেছে এখানে আসন্ন মান, কারণ এইখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করে নিচ্ছি, তাই জন্য টোটালটার একটা অ্যাপ্রক্সিমেশন ভ্যালুই আমরা পাবো, ঠিক আছে, এক্সাক্ট ভ্যালু নাও পেতে পারি। তো চলো তাহলে এফ অফ 82 মান কত হবে 3 প্লাস এই যে ব্যাপারটা, তাহলে 3.009, আচ্ছা এফ অফ 82 মানে কত বলো তো, অতএব এফ অফ 82 মানে কত 82 টু দি পাওয়ার 1/4 না, এফ অফ এক্স মানে কি এক্স টু দি পাওয়ার 1/4, তাই এফ অফ 82 মানে 82 টু দি পাওয়ার 1/4, কত পেলাম 3.009 হবে এখানে 9, ঠিক আছে, এটা প্রায় হবে। আচ্ছা, তো এটাই, এবার তোমরা লিখবে যে সুতরাং অতএব অর্থাৎ 82 টু দি পাওয়ার 1/4 এর আসন্ন মান 3.009, ঠিক, এটা কত দশমিক স্থান অবধি নেওয়া হয়েছে 1 2 3, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা আসন্ন মানের অঙ্কগুলো করব, খুব ভালো করে আরেকবার দেখে নাও, আরেকটা অঙ্ক আমরা করব, চাপ নেই। এই যে প্রথমে আমরা কি করব, যে ধরনের দেখতে লাগবে জিনিসটাকে সেই রকম একটা ফাংশন আমরা অ্যাজিউম করে নেব, ওকে। দেখো অ্যাজিউম করে নিয়েছি এফ অফ এক্স কিরকম ফাংশন, এক্স টু দি পাওয়ার 1/4 আকারের ফাংশন, তো এটাকে আমরা ডিফারেন্সিয়েট করা শুরু করে দিয়েছি, কি এফ ড্যাশ এক্সটা বের করেছি, তারপর আমাদের যে সূত্রটা আছে না সেই সূত্রটা কাজে লাগিয়েছি, এই যে এফ অফ এক্স প্লাস ডেল এক্স ইকুয়াল টু কি হবে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল এক্স, ব্যাস। এবার এখানে আমরা ওই এক্সটাকে দুটুকরো ভাগ, মানে জিনিসটাকে দুটুকরো ভাগ করেছি, যে সংখ্যাটা আমাদের দেওয়া ছিল 81 আর 1 ভাগ করেছি, কারণ 81 টু দি পাওয়ার 1/4 একটা ভ্যালু আমরা পাই, তোমরা চেষ্টা করবে ওই যে সংখ্যাটা দেওয়া থাকবে না এই ফাংশনের ভিতরে, ওর আশেপাশের সংখ্যা ওই ফাংশনে গেলে পূর্ণ সংখ্যা যেন দেয় এরকম একটা ভ্যালুতে ভাগ করা, ঠিক আছে। নেক্সট অঙ্ক আমরা করছি, চাপ নেই, তোমরা দেখতে পাবে, চলো আমরা নেক্সট অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবে। এবার এখানে আমরা জাস্ট ভ্যালু বসে ক্যালকুলেট করেছি, ক্যালকুলেশন তো তোমরা পারবে। এবার দেখো নেক্সট অঙ্কটা করি, দেখো আমরা আগে একটা অ্যালজেব্রিক ফাংশনের বের করলাম আসন্ন মান, এবার আমরা একটা ত্রিকোণমিতিক ফাংশনের আসন্ন মান বের করব। এই অঙ্ক তোমাদের দিলেও দিতে পারে, কারণ আমি দেখছিলাম যে এইচএস এর মানে এইচএস 2023 মানে এর আগের বছরে এবিটিএ টেস্ট পেপারে কিন্তু এই tan 44 ডিগ্রি এর মান বের করা, এটা কিন্তু অনেক জায়গায় ঘোরাঘুরি করছিল, তো সেই রকমই
যদি একটা ত্রিকোণমিতিক অপেক্ষকের মান বের করা শিখে যাও, বা বাদ বাকি যা যা আছে ত্রিকোণমিতিক অপেক্ষক সবার মান বের করা শিখে যাবে। দেখো আমি তোমাকে কি বলেছিলাম তোমাদেরকে, যে এই যে জিনিসটা দেওয়া আছে না, এই সংখ্যাটা দেওয়া আছে, অপেক্ষকটা তোমরা বুঝতেই পারছো যে cos x হবে। এই যে সংখ্যাটা যেটা দেওয়া আছে, এই সংখ্যাটা না দুটো এমন অংশে ভাগ করবে যেটা একটা অংশ এই ফাংশনের মধ্যে ঢোকালে একটা পূর্ণ সংখ্যা দেয়। আমরা দেখতে পাচ্ছি যে cos 60 এর একটা ভ্যালু আছে, cos 60 ডিগ্রির ভ্যালু কত, sin 30 মানে হাফ, cos 60 এর ভ্যালু হাফ। ওকে, তো চলো সলিউশন। তাহলে আমরা কি করবো, 60 আর 2 দুটো অংশে ভাগ করবো, কিন্তু তার আগে আমরা একটা ফাংশন ধরে নেবো যে y ইজ ইকুয়াল টু লেট y ইজ ইকুয়াল টু fx, এবং সেটা কি cos x। গ্রেট। আচ্ছা, এবারে আমরা ডিগ্রি দিয়ে কাজ করব না, আমরা কিন্তু রেডিয়ানে নিয়ে যাবো, যেহেতু এখানে দেখো ডিগ্রির মানটা 1 ডিগ্রির মানে এত রেডিয়ান, এখানে কিন্তু এটা ভ্যালু নয়, সংখ্যা নয়, 1 ডিগ্রি মানে এত রেডিয়ান দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এবার আমরা ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করতে চাই, কিন্তু তার আগে এটাকে ডেরিভেটিভ একটু করে নিই, ডিফারেন্সিয়েট with respect to x, okay, implies that দেখো আমরা এই যে ডেরিভেটিভ গুলো করি ত্রিকোণমিতিক অপেক্ষকের, এখানে কিন্তু এই যে x গুলো এরা কিন্তু রেডিয়ানে থাকে, ঠিক আছে, এটা কিন্তু একটু খেয়াল রাখবে, তাই জন্য আমাদেরকে রেডিয়ানে অবশ্যই আনতে হবে। তাহলে কি হবে, dy বাই dx বা f ড্যাশ x ইকুয়াল টু কি হবে, cos x এর ডেরিভেটিভ মানে মাইনাস সাইন x। তো ব্যাস এইটুকু হয়ে গেছে। এবারে আমরা কি করব, উই নো, কি জানি আমরা, f of x plus del x এর মান কত হয়, এর মান হবে fx প্লাস f dash x del x, ঠিক আছে, f dash x del x। গ্রেট 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 গ্রেট। এবারে কি করতে পারি, আমরা এক কাজ করি, হুম হুম তাহলে x এর জায়গায়, তাহলে x ইকুয়াল টু 60 ডিগ্রি, x ইকুয়াল টু 60 ডিগ্রি এবং del x ইকুয়াল টু 2 ডিগ্রি বসিয়ে পাই, কারণ 60 প্লাস 2 করলে তবে আমাদের 62 হবে, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টু 60 ডিগ্রি আর del x ইকুয়াল টু 2 ডিগ্রি বসিয়ে পাই, 2 ডিগ্রি বসাই, ঠিক আছে। আচ্ছা, এবারে এই 60 ডিগ্রি আর 2 ডিগ্রিটাকে আমরা যদি রেডিয়ানে কনভার্ট করে নিই ভালো হবে, ঠিক আছে। তাহলে চলো আগে বসিয়ে দেখি, তারপরে রেডিয়ানে কনভার্ট করছি। তাহলে f অফ 60 ডিগ্রি প্লাস del x মানে কত, 2 ডিগ্রি ইকুয়াল টু fx মানে কত হবে, f অফ 60 ডিগ্রি প্লাস f ড্যাশ 60 ডিগ্রি ডট 2 ডিগ্রি। এবার একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে রেডিয়ান ডিগ্রিগুলোকে আগে রেডিয়ানে কনভার্ট করে নেবে, নইলে কিন্তু এইভাবে হিসাব করলে কিন্তু খুব অসুবিধায় পড়ে যাবে, বিচ্ছিরি অসুবিধায় পড়ে যাবে, এইভাবে হিসাব করা যাবে না, ক্যালকুলাস অ্যালাউ করে না, কারণ ক্যালকুলাস সবসময় এই যে এক্সটা এখানে আছে না, এটা হচ্ছে রেডিয়ান, এই এক্সটা রেডিয়ানে মাপা হয় ক্যালকুলাসে, তো অনেক চাপের ব্যাপার। তাহলে কি করব আমরা এখন, 1 ডিগ্রি ইকুয়াল টু কত দেওয়া আছে, 0.01745, অতএব 2 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে, এই জিনিসটা ইন্টু 2, যেটা তোমরা ক্যালকুলেট করবে ক্যালকুলেটর নিয়ে, এটা ইন্টু 2, তাহলে এর ভ্যালু কত হবে, মনে আছে আমার, লেখা আছে 0.03490, ঠিক আছে, এটা হচ্ছে এর ভ্যালু হবে, লেখা আছে সাইডে, চাপ নেই, তোমরা কিন্তু পরীক্ষার হলে এইভাবে পাবে না, তোমরা ক্যালকুলেট করবে, ঠিক আছে। তাহলে আমাদের 2 ডিগ্রি ভ্যালু চলে যাবে। এবার আমরা সবসময় জানি কি 60 ডিগ্রি ইকুয়াল টু কত হয়, π/3 রেডিয়ান, ঠিক আছে, ঠিক। তাহলে 60 ডিগ্রি ইকুয়াল টু কত হয়, π/3 রেডিয়ান। এবার আমরা এই সমীকরণে আমরা রেডিয়ান বসাই, অতএব f অফ, একদিকে আমাদের ডিগ্রি থাক, কারণ এখানে তো আমাদের রেডিয়ান ফেডিয়ান এখানে তো কোনো হিসাবই হবে না, তাই জন্য এখানে ডিগ্রিটাই থাক, আর এখানে f অফ 60 ডিগ্রি মানে কত হবে, f অফ π/3, ঠিক, ব্যাস। তাহলে f ড্যাশড π/3 ইন্টু 2 ডিগ্রি মানে কত, ওরে সর্বনাশ 0.0349, জিরো বসানো আর না বসানো একই ব্যাপার, দশমিকের অনেক পরে, চাপ নেই। এবারে তো আমরা বিষয়গুলো করতে পারবো, দেখো এখানে কি হবে, f অফ 60 প্লাস 2 মানে কি 62 ডিগ্রি, f অফ 60 ডিগ্রি 62 ডিগ্রি, আর এখানে কি হবে, f অফ π/3 মানে কত, f অফ x মানে কত ছিল বলো তো, f অফ x মানে ছিল এখানে cos x, তাহলে f অফ π/3 মানে কত হবে, cos π/3, গ্রেট। আচ্ছা, এখানে f ড্যাশ π/3, এখানে দেখো f ড্যাশ মানে এটাও f ড্যাশ ছিল, চাপ নেই, এটা f ড্যাশ x, এখানে কি f ড্যাশ x কি ছিল, f ড্যাশ x ছিল এখানে মাইনাস সাইন x, তাহলে এখানে কি হবে, f ড্যাশ π/3 মানে কি হবে, মাইনাস সাইন π/3, ক্লিয়ার হয়েছে, ব্যাস এটাই জানলে অনেকটাই অস্থির কাণ্ড। তাহলে 0.0349, এটা যেরকম ছিল সেরকম অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে, ব্যাস আর কিছুই দরকার নেই। এবার cos π/3 মানে কত বললাম এক্ষুনি,
cos 60 মানে sin 30 মানে হাফ। আচ্ছা এবারে মাইনাস, তাহলে sin 60 √3/2 ইন্টু 0.0349। তো এইটাই হচ্ছে বিষয়। এবার এইটাকে তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে কত আসবে অ্যান্সার? আমার টোকা আছে, যদিও দেখে নিই। 0.4688। দেখো এটাকে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? ক্যালকুলেটর থাকবে, ক্যালকুলেশন করবে। আমি জানি এই ক্যালকুলেশনগুলো বিচ্ছিরি ক্যালকুলেশন, যে ম্যাথামেটিক্সের স্টুডেন্ট হয়ে এইসব কী ক্যালকুলেশন করছি, কমার্স নাকি? যাই হোক, এখানে তাহলে দেখো এফ অফ 62 ডিগ্রি মানে কত? এফ অফ 62 ডিগ্রি মানে দেখো কস অফ 62 ডিগ্রি, ঠিক আছে? এই যে এফ অফ এক্স মানে যদি কস এক্স হয়, তাহলে এফ অফ 62 ডিগ্রি মানে কত হবে? কস অফ 62 ডিগ্রি, কস অফ 62 ডিগ্রি। তাহলে কস অফ 62 ডিগ্রির ভ্যালু কত আসছে? 0.4688। এটা অবশ্যই তোমাদের অ্যাপ্রক্স, ঠিক আছে? যেহেতু আসন্ন মান চাই, তাই জন্য অ্যাপ্রক্সই দিতে হবে, ঠিক আছে? আসন্ন মান, এই তো তুমি বলো না যে এই জিনিসটাকে ক্যালকুলেট করলে কি ভ্যালু পাবে? √3 নিজেই একটা অমূলত সংখ্যা, কি দেবে, তাই না? তো সেজন্য অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু পাবো। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল আশা করি। তো এইভাবে তোমরা এমন দুটো অংশে বিভক্ত করে নেবে যে দুটো ভাগে ভাগ করা এবং এই ফাংশনটাকে দেখে এফএক্সটা ধরে নেওয়া, এই যে দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এইভাবে তোমরা কিন্তু করবে যে নোন, এই যে দেখো এক্স এর এমন একটা মান ধরবে যেটা এফএক্স এর মধ্যে ঢোকালে একটা ইন্টিজার সংখ্যা, মানে একটা সংখ্যা পাই, ইন্টিজার না পাই, একটা সংখ্যা যেন পাই, ঠিক আছে? আমাদের চেনাশোনা একটা জিনিস পাই যেন, ঠিক আছে? তো এইভাবে করে নেবে। আর এগুলো কিন্তু ক্যালকুলাসে কিন্তু এইসব ডিগ্রিগুলো অ্যালাউ নয়, ঠিক আছে? এই যে ওই জন্য তোমাদেরকে দেওয়া আছে 1 ডিগ্রি মানে এত রেডিয়ান, তো 2 ডিগ্রি মানে এত রেডিয়ান, ঠিক আছে? তোমরা ক্যালকুলেট করে নিলাম, নিয়ে যেখানে যেখানে ডিগ্রি ছিল আমরা রেডিয়ান দিয়ে সাবস্টিটিউট করে নিলাম। তো এইভাবে কিন্তু হবে। এবার তোমরা লিখে নেবে যে অতএব কস এত ডিগ্রির মান এত, ঠিক আছে? প্রায়। তো আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে একটা অ্যালজেব্রিক করলাম, একটা ত্রিকোণমিতিক করলাম। এবার আমি একটা এইচডব্লিউ দিই তো, এটাও অ্যালজেব্রিক দিয়েই হবে। 0.037, এটা কিন্তু এসএন দে এক্সাম্পলে আছে, ঠিক আছে? করে দেওয়া আছে, দেখবে না, আগে ট্রাই করবে, যদি না পারো তাহলে দেখবে। এখানে কমেন্টে একটু জানাও তো আমাকে তোমরা কতটা সিরিয়াস, একটু দেখি কমেন্টে একটু জানাও। এই যে জিনিসটা এখানে তোমরা এফএক্সটা কি ধরবে, এফএক্স ইকুয়াল টু কি ধরবে এখানে? এফএক্স ইকুয়াল টু কি ধরবে জানাও। আর এক্স ইকুয়াল টু কি ধরবে জানাও, এক্স ইকুয়াল টু কি ধরবে, ডেল এক্স ইকুয়াল টু কি ধরবে জানাও এটা, ঠিক আছে? ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। আর একটা অঙ্ক করাবো, লাস্ট অঙ্ক, যেটা একটু ইন্টারেস্টিং অঙ্ক, তাই জন্য ওটা আমি করিয়ে দিচ্ছি। তো এইটা করালে মোটামুটি আজকের টপিক আমাদের শেষ হয়ে যাবে। নেক্সট দিন আমরা কিন্তু লেখা অঙ্কে হাত দেবো, ঠিক আছে? তো দেখো এই অঙ্কটা তোমাদের এসএন দে এক্সাম্পলে আছে, ঠিক আছে? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, আগে আমরা অঙ্কটা একটু পড়ে নিই। দেখো, log of 10^3 ইজ ইকুয়াল টু 0.4771 এবং log of 10^e এর মান দেওয়া আছে 0.4343। দুটো ভ্যালু আমাদের গিভেন, এবং এই দুটো ভ্যালু দেওয়া আছে এবং বলেছে log of 10^30.5 এই জিনিসটার মান আমরা বের করব কত অবধি? 3 দশমিক স্থান পর্যন্ত। চেয়েছে সেই আসন্ন মান, একটু ঘুরিয়ে ফিরিয়ে ভদ্র ভাষায় জিনিসটাকে বলেছে যে 3 দশমিক স্থান পর্যন্ত, তার মানেই আসন্ন মান, ঠিক আছে? সেই একই ঘুরে ফিরে এই জিনিসটার। এবার এই জিনিসটার মতো দেখতে একটা অপেক্ষক আমরা বানিয়ে নেব। কি ফাংশন এটা? log of 10^x। এই যে 10 এবং ভিতরে একটা সংখ্যা, এটাকে বাদ দিয়ে x যদি আমি বসাই, কোনো ক্ষতি হবে? হবে না। সো লেট ফাংশন, তোমরা বুঝতে পারছো, log x অবভিয়াসলি, y ইজ ইকুয়াল টু f of x ইকুয়াল টু log 10^x। তো এটা হচ্ছে আমাদের log x। এবার ক্যালকুলাসে আমরা যখন ডেরিভেটিভগুলো করি, যেরকম আমরা আগে ত্রিকোণমিতিক ফাংশনের মান বের করার সময় করলাম, ডিগ্রিটাকে আমরা কি করলাম না, রেডিয়ানে নিয়ে গেলাম। তো সেরকমই ক্যালকুলাসে যখন আমরা লগের বিষয়টা টানবো, তখন আমরা ওই ত্রিকোণমিতি যেরকম রেডিয়ানে হিসাব করি, লগ তখন আমরা ই বেস লগ নেব, ঠিক আছে? তো এই 10 বেস লগটাকে আগে ই বেস লগে কনভার্ট করব। এবার ইম্পর্টেন্সটা দেখো, বিষয়টা দেখো, ক্যালকুলাসের লগে এই যে লগের প্রপার্টি একটা আছে খুব সুন্দর, আমরা ই বেস লগে আনতে চাইছি। লগের প্রপার্টি হলো এই যে log অফ এ বেস বি যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি? log অফ ই বেস বি বাই log অফ ই বেস এ। এটা ই এর জায়গায় যে কোনো সিও দিতে পারি। এটা একটা প্রপার্টি যে এরকম বেসটা উপরে চলে যাবে প্রথমে, তারপর নিচের যে বেসটা আছে সেটা নিচে চলে এসে মেন জিনিসটা হয়ে যাবে। তো এটা লগের একটা প্রপার্টি, তোমরা জানো, বাচ্চাদের জিনিস। সো এটাকে যদি আমরা ভাঙাই কি হবে না, log অফ ই বেস এক্স হবে, যে জিনিসটা এটা আছে এটা লবে থাকবে আর নিচের বেসটা হরে চলে আসবে, ঠিক আছে? তাহলে log অফ ই বেস 10
গ্রেট, এইভাবে জিনিসটা আসবে। যে এবারে দেখো, এবার ক্যালকুলাস বলছি, লগের একটা প্রপার্টি আছে, লগ অফ ই বেস 10 যদি নিচে থাকে ওটাকে উপরে তুললে কি হবে, এটা এরকম অ্যাজ ইট ইজ থাকবে, এটাকে উপরে তুললে হবে লগ অফ 10 বেস ই। ঠিক আছে, এই বেস চেঞ্জওয়ালা একটা খেল এখানে দেখতে পাই আমরা, এটা একটা লগের প্রপার্টি, এগুলো বাচ্চাদের। আচ্ছা, এবারে লগ অফ ই বেস এক্স, এবার এটার ডেরিভেটিভ করা কিন্তু পসিবল, এর ডেরিভেটিভ করা কিন্তু পসিবল ছিল না, ঠিক আছে, এর ডেরিভেটিভ করাটা পসিবল। আর এটা তো একটা পুরোটা কনস্ট্যান্ট এবং এর মানটাও এখানে দিয়ে দেওয়া আছে, ওই জন্যই দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমার এটা ওয়াই চলে আসছে, ওয়াই এর মানটা এটা চলে আসছে। নাও ডিফারেন্সিয়েট ওয়াই বা এফ এক্স, যেটাই বলো না কেন, এফ এক্স ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, কি দাঁড়াবে, অতএব এফ ড্যাশ এক্স। এদিকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা তো লগ এক্স, তার মানে কি 1/x এর ডেরিভেটিভ হয়ে যাবে, আর এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টই থেকে যাবে ই। তাহলে দেখো এখানে লগ অফ 10 বেস ই এর ভ্যালু কত দেওয়া আছে, এখন থাক আপাতত, এখন আপাতত থাক, লগ অফ 10 বেস ই বাই এক্স, এই জিনিসটা থাক, পরে বসাচ্ছি এই ভ্যালুটা। ওকে, তো ডেরিভেটিভ করা হয়ে গেল। সো উই নো উই নো দ্যাট এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স, ঠিক আছে, এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল্টা এক্স। ব্যাস, এবারে দেখো, এবার আমাদের মেন জিনিসটা কি ছিল, লগ অফ 10 বেস 30.5, তাহলে লগ 10x মানে কি, লগ অফ 10 বেস এক্স মানে কি এফ এক্স। এখানে যদি আমি এক্সের জায়গায় যদি এক্সের জায়গায় যদি 30.5 ঢোকাই, তাহলে কি হবে, এফ অফ 30.5 এর মানটা কি হবে, এটা সেম হবে, তাহলে এফ অফ 30.5 এর মান আমাদের বের করতে হবে। তো 30.5টাকে নিশ্চয়ই দুটো অংশে ভাগ করতে হবে, 30.5, আবার না গাটা কেমন চুলকাচ্ছে, কারণ এখনো পর্যন্ত ঘা তো শুকায়নি, ওই জন্যে তোমার একটা মিশমিশ করছে। তো দেখো 30.5, তাহলে 30 প্লাস 0.5 আকারে আমরা যদি ভাঙি, দুটো আকারে যদি ভাঙি, তাহলে কি হবে, আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ এটা দেখে এটাই আসবে না, যে 0.5টা আলাদা রাখবো, 30টাকে আলাদা রাখবো, কি আসবে বিষয়টা কি হবে দেখো 30, তাহলে দেখো এখানে একটা এফ অফ 30 পাবো আমরা, ঠিক আছে, এক্সের জায়গায় 30 বসালে এফ অফ 30 পাবো, তাহলে এক্সের জায়গায় 30 বসালে আমরা লগ অফ 10 বেস 30 পাবো। এবার লগ অফ 10 বেস 30, লগ অফ 10 বেস 3 এর মান দেওয়া থাকলে আমরা লগ অফ 10 বেস 30 মান আরামসে বের করতে পারবো, ঠিক আছে, লগের প্রপার্টি যাদের জানা আছে তাদের কাছে এগুলো জল ভাত। তো আমরা এইটাই আমরা অ্যাপ্রোচ নেব, ঠিক আছে, যে এইটাই 0.5 আর 30, মানে এইটা বললাম না যে এটাকে খেয়াল রাখবে, এ আর বি দুটো অংশে ভাঙবো আমরা, তো এটা যেন ফাংশনের মধ্যে ঢোকালে একটা সিঙ্গেল একটা সংখ্যা পাওয়া যায়, ঠিক আছে, ব্যাস ওটাই। আচ্ছা, এবারে এফ অফ এই জিনিসটা, হ্যাঁ, এবার এক্সের জায়গায় এক্স ইকুয়াল টু 30 এবং ডেল এক্স ইকুয়াল টু 0.5 বসাই, ঠিক আছে, এটা বসিয়ে দিলাম, বসিয়ে কি পাবো, এফ অফ 30 প্লাস 0.5 ইজ ইকুয়াল টু এফ অফ 30 প্লাস এফ ড্যাশ 30 ডট ডেল এক্স মানে কত 0.5, তো 0.5, গ্রেট। এবার আমরা কি করব, এবার আমরা জাস্ট মানগুলো বসাবো। এফ অফ 30 মানে এখানে কত হবে বলো তো, এফ অফ 30 মানে লগ অফ 10 বেস 30, ক্যালকুলেট করা আমি শেখাচ্ছি, চাপ নেই, লগ অফ 10 বেস 30 এটা ক্যালকুলেট করে শেখাচ্ছি, চাপ নেই। এফ ড্যাশ 30 মানে কত, এফ ড্যাশ মানে আমাদের এটা বেরিয়েছিল, হ্যাঁ, এখানে 30 বসাচ্ছি এক্সের জায়গায়, তাহলে লগ 10 ই বাই এক্স, এক্স ছিল তো, তাহলে 30 বসাবো আমরা এখানে 0.5, তো গ্রেট। আর এখানে কত আসবে, এফ অফ 30.5, আমি এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা পেলাম। এবার আমি যদি এটাকে পরের পেজে গিয়ে লিখি এবং এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, এফ অফ 30.5 কি হবে, লগ 30 10 বেস 30 ছিল অবশ্যই, প্লাস একটা কি ছিল যেন, লগ অফ ই বেস 10 বাই 30, 30 ইন্টু 0.5, এই জিনিসটা ছিল। এবারে দেখো এইটাকে ক্যালকুলেট করবো আমরা, এটাকে কি করে ক্যালকুলেট করে, লগ অফ 10, তো এই যে 30টাকে আমরা কি লিখতে পারি, 3 ইন্টু 10 লিখতে পারি, তো হ্যাঁ, এইগুলো লগ যারা নিয়ে পড়াশোনা করেছে তারা জানে, তোমরা সবাই পড়াশোনা করেছো, ক্লাস 12-এ পড়ো, যদি না লগ জানো খুবই চাপের বিষয়। তাহলে এটাকে আমরা কাটাকুটি করবো, 10 এখানে নেমে যাবে, 5 6 30 সদস্য 60, তাহলে নিচে কত হবে 60, ঠিক আছে, থাক আপাতত। এবার দেখো এইটা করা মানে কি, লগের ভিতরে গুণ থাকলে
যোগ হয়ে যায়, ঠিক আছে, লগ অফ 10 প্লাস এই যে লগ ই, এই জিনিসগুলো থাক এরকম 10/60। এবার দেখো এই বেস আর এই ভিতরের জিনিসটা একই হলে এটার মান 1 হয়ে যায়, এটা তোমরা সবাই জানো। আর এটার মান আমাদের দেওয়া আছে গল্পে মানে অঙ্কে। এটার মান কি দেওয়া ছিল, লগ অফ 10/3 কি ছিল 0.4771, হ্যাঁ এটা ছিল, আমি টুকে নিয়েছি যদিও। তাহলে 4771 এটা দেওয়া ছিল। আর লগ অফ 10 এর মান কত ছিল, এখানে কি ই বেস 10 ছিল না 10 জাস্ট আ সেকেন্ড, এখানে কি আমি ভুল টুকেছি, হ্যাঁ দেখো এখানে 10 দেওয়া ছিল, আমি ভুল টুকেছি। ও ঠিক আছে, ওটা একটা দুটো মিসপ্রিন্ট হয়ে গেছে, আমি ঠিক করে নিচ্ছি আপাতত। লগ অফ 10 তাহলে এখানে কি হবে 10 চলো ঠিক করে নিয়েছি। এটার মান কত দেওয়া ছিল 10 বা 0 পয়েন্ট কত ছিল 4343, ওকে, আর বাই 60। এই ক্যালকুলেশনটা তোমরা করতে পারবে, জানি তোমরা করতে পারবে না, মানে করতে পারবে, যদি না করতে পারো মানে করতে পারো, যদি তোমরা যদি করতে না পারো তাহলে ক্যালকুলেটরের হেল্প নেবে, ঠিক আছে, হেল্প নিয়ে কিন্তু বিষয়টা আমাকে জানাবে, ঠিক আছে। আমি তাও বলে দিচ্ছি অ্যান্সারটা কত আসবে, তোমরা চেক করবে, ঠিক আছে, কমেন্টে জানাবে যে ইয়েস হ্যাঁ কি না অ্যান্সারটা আসবে এটা 1.4843, যেটাই আসুক না কেন। এবার বলেছে কি আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত, অতএব 3 দশমিক স্থান পর্যন্ত যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কি হবে, দশমিকের পরে 3টে সংখ্যা থাকবে, 1 2 3টে, তাহলে 1.484, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ কি না জানাবে, ঠিক আছে, হ্যাঁ কি না জানাবে, এটা তোমাদের মিলছে কিনা, এটা তোমাদের আসছে কিনা একটু জানাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের শেষ অঙ্ক হয়ে গেল। তো ব্যাস, এবারে তোমরা একটু কি বলে ওটা, গেস ইন দ্য এক্সাম্পলটা একটু দেখবে, এক্সাম্পল এই ধরনের যত অঙ্ক আছে জাস্ট দেখবে, দেখে এক্সারসাইজের অঙ্ক কিন্তু তোমরা করার চেষ্টা করবে 2-4টে। তো এই জায়গাটা হয়ে গেলে যে জায়গাটা বাকি থাকে অন্তর্কলজের তাৎপর্য চ্যাপ্টারে, সেই জায়গাটা কিন্তু বড় অঙ্ক দেওয়ার জায়গা। এখান থেকে দিলে কিন্তু এমসিকিউ 2 নাম্বার যদি দেয়, ঠিক আছে, এমসিকিউ 2 নাম্বার যদি দেয়, এখান থেকে বড় অঙ্ক দেবে না, তবু এটা প্র্যাকটিস করে রাখবে, এটা খুচরো জায়গা। এবার আমরা মেইন জায়গাটা পরবর্তী একটা ভিডিওতে দেখে নেব, ঠিক আছে। ব্যাস, তোমরা কিন্তু কমেন্ট করবে যে তোমরা কি নেক্সট পার্টটা চাও, এই পার্টটা কেমন লাগলো, সব কিন্তু তোমরা কমেন্ট করবে। আমি কিন্তু এই যে রাতের বেলা বসে বসে ভিডিও বানাচ্ছি শরীর খারাপ থাকা সত্ত্বেও, কারণ আমি জানি আমার হাতে বেশি সময়ও নেই, বিকজ তোমাদের সামনে পরীক্ষা প্লাস আমারও কলেজ শুরু হয়ে যাবে, তখন তো চাপে চাপ। তাই জন্যে আমি চেষ্টা করছি এখন যতটা সম্ভব করে দেওয়া যায়, শরীর তো খারাপ করবেই, আমি রেস্ট নিচ্ছি, চাপ নেই। জাস্ট একটু প্রে করো, তোমাদের ভালোবাসা তোমাদের শুভকামনাই আমাকে শক্তি দেয়, উৎসাহ দেয়, ব্যাস এইটুকু পরিশ্রমের দাম রেখো। পরীক্ষায় কিন্তু আগুন লাগিয়ে দিয়ে আসতে হবে, পরীক্ষার খাতা ছিঁড়ে দিয়ে আসতে হবে, ঠিক আছে। তো চলো আপাতত গুড বাই, গুড নাইট, সি ইউ, টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এওডি এর ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, চরম মান অবমান নির্ণয়, এওআই এর একটা ভিডিও বানিয়েছিলাম ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ এন এরিয়া, এই ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আমি এই আই বাটনে বা এই এন্ড স্ক্রিনে যেখানে হোক আমি দিয়ে দেবো ভিডিওগুলো, সেগুলো চ্যানেলে গিয়ে একটু ভিজিট করবে, চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে একটু শেয়ার করবে, ঠিক আছে, বন্ধুদেরকে জুনিয়রদেরকে, কারণ এই চ্যানেলটা মেনলি 10 11 12 ফোকাসড বানানো। আরও আমি অনেক কাজ করব ভবিষ্যতে, এখন তো সময় তো খুব একটা পেলাম না, এই যে 1 সপ্তাহ আমার ছুটি ছিল কলেজের, সেটাকে আমি ইউটিলাইজ করতে পারলাম না ঠিকঠাকভাবে, তো আমি করবো নেক্সট টাইম, তোমরা চাপ নিও না। আর চলো, পরীক্ষাটা ভালো হবে সবার, সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করো, ভয় পেও না, মনের জোরটা রেখো, কনফিডেন্স কিন্তু আসল জিনিস, ঠিক আছে। আমি যদি শরীর খারাপ শুদ্ধ এই যে গায়ে এরকম ঘা, মানে পুরো সারা গায়ে এরকম ঘায়ে ভরে গেছে, ঠিক আছে, তো এটা নিয়ে যদি আমি এত রাতে ভিডিও বানাতে পারি, তোমরা কেন পরীক্ষার আগে পড়তে পারবে না, অবশ্যই পারবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।